অতি দুর্বল ভূমি শুধু নয়, এই পবিত্র ভূমিতে অনেক সাঙ্গিক সমস্যা এবং কীর্তিমান সন্তানদের জন্ম জনপতি হিসাবে শুধু এই গ্রামকে ধন্য নন্দিত ইতিহাস খ্যাত করেছেন তাই নয়, ভারত বাংলা উপমহাদেশে নব ইতিহাস সৃষ্টির ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় এই পরিবারের যে কীর্তিমান সন্তান রায়বাহাদুর ধীরেন্দ্রলাল বড়ুয়া স্বনাম ও খ্যাত শুধু নয়, জাতি ধর্ম নির্বিশেষের কাছে একজন প্রতিভাদীপ্ত ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এই গ্রামের বিশাল ইতিহাস বলার সুযোগ না থাকলেও নবরাজ বড়ুয়া কবি হিসাবে এবং অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালক মস্তবীর বুদ্ধির অভিযান গ্রন্থের প্রণেতা, মহাবজ্ঞ গ্রন্থের অনুবাদক প্রজ্ঞানন্দ মস্তবীর, যিনি না হলে থেরবাদ বৌদ্ধ ধর্মের অগ্রদূত মহাপণ্ডিত সারমদ মস্তবীরের চৈত্যভূমি নামে খ্যাত চট্টগ্রাম বন্দর নগরীতে আগমনের কোনো সুযোগ ছিল না। তিনি হচ্ছেন সর্বজন শ্রদ্ধেয় রাধাচরণ মহাতেরো মহোদয়। তাছাড়াও দেবমিত্র মহাতেরো, যিনি অত্র এলাকার দুঃসময়ের একজন অতি পূজ্য ধর্মীয় গুরু হিসাবে, যে সময়ে কোনো রাস্তাঘাট ছিল না, অতি কষ্টের মধ্যে জ্ঞাতিদের রক্ষা করা, জ্ঞাতি ধর্ম পালনের ক্ষেত্রে ভূমিকা পালন করা ক্ষেত্রে সেই পূজ্য দেবমিত্র মস্তবীরের অবদান অনস্বীকার্য। যিনি বৌদ্ধ প্রধান দেশ মায়ানমারে গিয়ে, বৌদ্ধ প্রধান দেশ শ্রীলঙ্কায় গিয়ে, যিনি আপন মেধা মনন শক্তি দিয়ে ষষ্ঠ সংজ্ঞায়নে যিনি ত্রিপিটক বিশোধকের কাজ করেছেন, সেই মহাপণ্ডিত প্রজ্ঞালক মস্তবীর আমাদের শিরোমণি বললেও অত্যুক্তি হবে না। এই অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। আরো অনেক কীর্তিমান সন্তান আছে, সেটা আসলে সগৌরবে উচ্চারণ করা আমাদের স্বার্থে প্রয়োজন, কিন্তু সময়ের কারণে অনেক সময় প্রজন্মের কাছে এই গৌরবময় ইতিহাসটা ফুটিয়ে তোলা সম্ভবপর হয় না। তার একমাত্র কারণ কি, যারা এইসব ইতিহাস নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, তাদেরকে আলোচনা করার সেই সময় সুযোগ দেওয়া হয় না।
আর আমাদের আরেকটা সমস্যা, কিছু মনে না করলে, যেহেতু আপনারা আমার, আমিও আপনাদের, আমরা স্মৃতিচারণ করতে গিয়ে আমরা ধর্ম আলোচনায় চলে যাই। স্মৃতিচারণ কেন হয়, কি কারণে হয়? যার জীবনের সাথে যিনি চলে গেছেন, অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, নতুবা স্কুল কলেজ জীবনে সতীর্থ হিসাবে কে কতটুকু মেধার পরিচয় দিয়েছেন, ছাত্র সুলভ আচার আচরণে শিক্ষকদের মন জয় করেছে, শুধু নয় সতীর্থদের মনে একটা রেখাপাত করেছে, এবং কর্মজীবনে জাতি ধর্ম নির্বিশেষের সাথে একসঙ্গে কাজ করতে গিয়ে এমন কিছু উদাহরণ সৃষ্টি করেছেন যেটা সতীর্থরা কোনোদিন ভুলতে পারে না। কিন্তু আপনাদের সাথে প্রদীপবাবুর সাথে আমাদের কি যে নিবিড়তম সম্পর্ক ছিল, প্রজন্ম কিন্তু সেটা জানে না। তাই তাদেরকে জানানোর জন্য ওই স্মৃতির সাথে যারা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেই ব্যক্তি যদি ওই স্মৃতিগুলা ফুটিয়ে তোলেন, তখন প্রজন্ম বুঝতে পারবে প্রদীপবাবুর সাথে ওনার যে একটা নৈকট্য, আন্তরিকতাপূর্ণ সুসম্পর্ক শুধু ছিল না, সুশীল সমাজ বিনির্মাণ বা কর্মজীবনে জনপ্রিয়তা অর্জন, সততার পরিচয়, কর্মদক্ষতা এবং মেধার বই প্রকাশে দৃষ্টান্ত স্থাপন করা, পাশাপাশি সেখানে কি বিশাল কর্মকাণ্ড তার দূরদৃষ্টি এবং প্রজ্ঞাময়তার দ্বারায় তৈরি হয়েছে, সেসব কথা যদি কেমন শোকসভা, স্মরণ সভা তথা যে কোনো সভাতে যদি ফুটিয়ে তোলা হয়, তাহলে অনেক অজানা তথ্য, উপাত্ত, নতুন দিগন্ত ফুটিয়ে তোলে। তখন লোকে বলে, আজকে এমন একজন ব্যক্তিকে স্মৃতিচারণ করতে দিয়েছেন যেটা আমরা কোনোদিন কল্পনা করিনি বা আমাদের জানার কোনো সুযোগ হয়নি। তিনি অজানা তথ্যগুলা আমাদের অবগতির জন্য মানে একেবারে ধারাবাহিকভাবে ফুটিয়ে তুলেছেন। তাহলে যিনি স্মৃতিচারণ করেছেন তার আলোচনাও সার্থক, যারা শ্রবণ করেছেন তারাও মনে মনে গুঞ্জন করছেন, আজকে যদি আমি এই সভাতে না আসতাম, আমি অনেক মূল্যবান তথ্য জানার থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম। যিনি এই কথা বলেছেন তার আগমনও সার্থক হয়েছে। যিনি অজানা বিষয়কে নতুনভাবে ফুটিয়ে তুলেছেন, তিনিও একসময় গর্ব করে বলতে পারবেন, আজকে আমার হিতাকাঙ্ক্ষী সুহৃদ বন্ধুদের সামনে, আত্মীয় স্বজনের সামনে আমি আমার পুঞ্জীভূত ঘটনাবহুল কাহিনীগুলা ব্যাখ্যা করতে পারে, আমিও নিজেকে কৃতার্থ মনে করি। এই যদি না হয়, আপনার মূল্যায়ন যেমন হবে না, আমার বিশাল কর্মকাণ্ডের কীর্তি গাইনি কেমন ফুটিয়ে তোলার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি পাওয়া যাবে না। জানি না আমার কথার সাথে আপনারা একমত কিনা। যেমন আমি অনেক সময় মহান ভিক্ষু সংঘকে বলি, আপনারা অজবরল কথা না বলে যেই শ্লোকটা আপনি সগৌরবে উচ্ছ্বাসিত কণ্ঠে সকলের উদ্দেশ্যে প্রকাশ করেছেন, সেটাকে অসুবিধা নেই, একেবারে সাধারণের সর্বসাধারণের বোধগম্য করে এক একটা শব্দ যদি বিচার বিশ্লেষণ করে
হৃদয় গ্রাহী করে অন্তরে দাগ কেটে যেতে পারেন, তখন বলবে আমরা বেশি কিছু না শুনলেও আজকে বুদ্ধের অমৃতময় বাণীর যে মর্মত্বটা জ্ঞাত হতে পেরেছি, এটা আমার চম্রচক্ষুর মাধ্যমে জ্ঞানচক্ষু উন্মীলিত করে দিয়েছে। একটা গুঞ্জন শুরু হয়, মানতে কিছু মনে করবেন না, আপনি অন্য কথাতে না যাওয়ার কারণে আপনার এই আলোচনাটা আমার জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে যিনি চুলছেরা ব্যাখ্যা দিয়েছেন তিনি আপনার অন্তরে যেমন স্থান পেয়েছেন, পরবর্তী সময়ে প্রশংসা করতে দ্বিধাবোধ করে না। এই তো প্রত্যাশা, এই তো প্রাপ্তি, এই তো অর্জন। আমরা ভিন্নভাবে চলে যাই বিদায়। কেমন? যেমন বুদ্ধ, কিছু মনে করবেন না, ধর্মপদের এক একটা শ্লোক এক একটা উপলক্ষ করে, হয় ভিক্ষু, না হলে রাজা মহারাজা, না হলে নারী পুরুষ, কেমন ভিত্তি করে এই শ্লোকটা কেন, কি কারণে, কি উদ্দেশ্যে বলেছে, সেই জিনিসটা যখন পরিষ্কারভাবে বলে তখন মানুষ বুঝতে পারে আমি কেন ভুল করলাম, আমি কেন জানার সুযোগ ছিল না জেনে ভুল সিদ্ধান্ত দিচ্ছি। তাহলে এইটাই হচ্ছে জাগরণ, এইটাই হচ্ছে সংস্কার, এটাকে বলে শুদ্ধি অভিযান, এটাকে বলে সত্য দর্শন। তো যেখানে সত্য দর্শন সেখানে হচ্ছে সম্যক জ্ঞান। যতক্ষণ যেমন এই মোবাইল, আমরা এখনো এই বয়সেও অনেক কিছু জানি না। হয়তো বলতে পারেন বানতে আপনি বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন আর ভালো করে মোবাইল চালাতে জানেন না, এটা তো আমার বিশ্বাস হয় না। তার কারণটা হচ্ছে যুগ উপযোগে এমন কিছু যন্ত্র সৃষ্টি হয়েছে যেটা নিয়ে ইতিপূর্বে আপনি কোনোদিন প্রশিক্ষণ নিইনি। বলেন কেন? না নেওয়ার কারণে এই একটা যন্ত্রের মধ্যে বহুবিধ বিষয় যে সম্পৃক্ত রয়েছে, সেটাকে যদি আমি সহজে আয়ত্ত করতে পারি, আমি যে কোনো সময়ে সেটাকে সদ্ব্যবহার করে অন্তরে যদি তার ভেতরে যদি প্রবেশ করিয়ে দিতে পারি, অবসর সময়ে সেটা ছেড়ে আমি যখন ওই শব্দগুলা শুনব, তো শ্রবণ শক্তির মাধ্যমে ধারণ শক্তিতে প্রবেশ করাবো, তখন আমার কি হবে? শুধু শুদ্ধি অভিযান হবে না, মনের কলুষ, মনের ময়লা অপসারিত হয়ে স্বচ্ছ সুন্দর জীবনের অধিকারী হতে সক্ষম হব। এটার জন্য আমি বহু টাকা দিয়ে এই জিনিসটা যে সংগ্রহ করলাম, সেই দিনে বলবো যে আমার টাকা ব্যর্থ যায়নি, আমার নতুন কিছু জানার সহায়ক শক্তি হিসাবে আমাকে কাজ দিয়েছে। বলে এইভাবে আমরা নতুন দিগন্ত উন্মোচিত করতে পারি না বিদায় আপনারা যেমন আমাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারছেন না, আমিও প্রসন্ন অন্তরে আপনাদেরকে প্রিয়জন হিসাবে গ্রহণ করতে পারছি না। এখানে আপনাদের সাথে আমাদের দূরত্ব, আর আপনারা আমাদের চেয়ে বিচ্ছিন্ন। কিন্তু আজকে যে মিলন মেলা হলো, বিচ্ছিন্ন থেকে সরে এসে ঐক্যবদ্ধ মিলন মেলা মধুর কিনা বলেন? এই মধুর চেতনা যদি থাকে, আপনি আমাকে ভিন্ন দৃষ্টিতে দেখবেন না, আমি আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখব না। আপনাকে আমি কোনোদিন বঞ্চিত করব না, আপনিও আমাকে কোনোদিন বঞ্চিত করতে পারবেন না। তো দুইয়ের মধ্যে মিলন হলো কিনা বলেন? তো দুইয়ের মধ্যে যদি মিলন শক্তি প্রবল হয়, তাহলে দুই মিলে এক হলাম নাকি এক হইনি?
এক হওয়ার কারণে শক্তি বেড়ে গেছে নাকি ক্ষীণ হয়েছে? বেড়ে যাওয়ার কারণে আমার দুঃসময় আপনি পাশে দাঁড়াবেন নাকি দাঁড়াবেন না? দাঁড়ানো মানে কি? আমাকে রক্ষা করা। রক্ষার চেয়ে মারাত্মক কি? আমাকে বিপর্যয় থেকে বাঁচিয়ে তোলা। তাহলে আপনি যে আমার জীবনটা বাঁচালেন, এটা মানব ধর্ম নাকি মানব ধর্ম নয়? মানব কল্যাণ নাকি মানব কল্যাণ নয়? মহানবতার পরিচয় দিয়েছেন নাকি দেননি? তখন আত্মীয় স্বজন শুনলে কি বলবে? প্রভু, আমার ছেলের, আমার স্বামীর দুঃসময়ে অমুক বাবু জীবনের ঝুঁকি নিয়ে আমার স্বামীকে বাঁচিয়ে তুলেছেন। তখন কি বলে? মেশো দাদা আসেন। বলছে এখন সময় নেই জি, সময় থাক বা না থাক আমি অত কথা শুনতে চাই না, আপনি আসেন। হঠাৎ করে বাড়িতে যা আছে অনেক উৎকৃষ্ট উপাদান যখন আপনাকে দিয়ে দিল আতিথ্য দিয়ে, তখন আপনি কি বললেন? এতগুলা করার কি প্রয়োজন ছিল? বলছে দাদা এগুলি সামান্যতম, কিন্তু আপনি না হলে আমার ছেলের, আমার স্বামীর, আমার মেয়ের জীবনটা রক্ষা পেত না। তার তুলনায় আমি যা করেছি এটা তো সামান্যতম, কিঞ্চিত। তাহলে আপনাকে যেমন এই ঘরে বরণডালা দিয়েছে, সম্ভাষণ জানিয়েছে, আপনার কোমল অন্তরে দাগ কেটে দিয়েছে, আপনি বাড়িতে কি কি বললেন? এত দেরি হলো কেন? খাবেন না? আরে বাবা কি খাবো, অমুকের একটু আমি উপকার করেছিলাম, আমি কোনোদিন প্রকাশ করিনি। যিনি ওই পরিবারের অভিভাবক বা ওই পরিবারের সন্তান, তাকে আমি রাস্তার মধ্যে একটা ব্যতিক্রমধর্মী পরিস্থিতি থেকে তাকে আমি রক্ষা করেছিলাম। তাই আমি কি বলি জানেন? যে তোমাকে রক্ষা করে তাকে তুমি রক্ষা করো। রক্ষার অপর নাম কি? রক্ষার অপর নাম হচ্ছে ধর্ম। এই ধর্ম চেতনায় আপনাকে দীপ্তিমান করেছে বিদায় ওই প্রকোষ্ঠের মধ্যে নিয়ে গিয়ে অতৃপ্ত মনকে তৃপ্তি করে দিয়েছে, অসুখী মনকে সুখী করেছে, অশান্ত মনকে শান্ত করার কারণে বাড়ি যখন বিলম্বে পৌঁছালেন, জিজ্ঞাসা করলো এত দেরি হলো কেন? তখন আপনি সগৌরবে বলছেন আমি এমন পরিবারে গিয়ে উপস্থিত হয়েছি, তারা আমাকে না খেয়ে কিছুতেই ছাড়েনি। এই খাওয়াটা সামান্য, প্রশংসাটা ব্যাপক কিনা বলেন? মানে এই গৃহ থেকে আপনার বাড়ি যেখানে হোক না কেন সেখানে গিয়ে ব্যাপ্তি ঘটেছে। আর আপনার পরিবারে যারা জানতো না এই পরিবার সম্পর্কে, এই পরিবারের উদারতা, আন্তরিকতা আপনাদের পরিবারের সকল সদস্যের অন্তরে রেখাপাত করেছে। বলেন এখন আপনাদের বাড়িতে যদি কোনো আয়োজন হয়, এই পরিবারকে বাদ দেবেন নাকি স্বতঃস্ফূর্তভাবে আমন্ত্রণ জানিয়ে আপনি যেভাবে মূল্যায়ন করলেন তাদেরকে সেভাবে মর্যাদা মূল্যায়ন করবেন কিনা বলেন? তাহলে সেই দুই পরিবারের মধ্যে রেষারেষি কোথায় আর কখন সুযোগ আছে? দ্বন্দ্ব সংঘাতের সুযোগ আছে? বঞ্চিতকরণের কোনো সুযোগ আছে? তাহলে আপনিও মানুষ, এরাও মানুষ। মানুষ হিসাবে মানুষের মর্যাদায় আপনি যখন ভূমিকা পালন করেছেন, তখন এরা আপনাকে বলতে পারে না, আপনিও এদেরকে বলতে পারেন না। তাহলে ভিন্নের মধ্যে অভিন্ন একটা পরিবেশ যখন সৃষ্টি হয়েছে, তখন কোনো কারণে অশুভ সংবাদ শুনলে বিদ্যুৎ বেগে ছুটে আসবেন নাকি আসবেন না? আজকের সমাবেশ তা প্রমাণ করে নাকি করে না? এইখান থেকে শিক্ষা নেবেন নাকি নেবেন না? তো যদি শিক্ষাটা নিয়ে আপনি একইভাবে দৃষ্টান্ত স্থাপন করেন,
তাহলে আপনাকে আর ছায়া দানের জন্য বলতে হবে না। এখানে যখন ছায়া দিয়েছেন আপনার ছায়াটা স্বাভাবিকভাবে তৈরি হয়ে গেছে। তা আমিও মানুষ, আপনারাও মানুষ। বলেন তো দেখি, আমার আপনার জীবনে কি কি দরকার বলেন। তা আমরা এগুলি তো অনুসন্ধান করছি না, জানারও আমাদের চেষ্টা নাই। তাই আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনার কারণে আমার মধ্যে যেমন সীমাবদ্ধতা, আপনার মধ্যেও সীমাবদ্ধতা। তাই আমার কয়টা বাগান দরকার জানেন? প্রথম বাগান প্রাকৃতিক বাগান। এই যে আমরা বসেছি কোথায়, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমার অবস্থান, আপনার অবস্থান। কিন্তু এই বাগানটা বটবৃক্ষে দিয়ে হয় নাকি অসংখ্য বৃক্ষরাজির মধ্যে দিয়ে হয়? একটা বৃক্ষ যদি বটবৃক্ষ হয়, আপনার আমার মন্তব্য হবে কি, বিশাল একটা বটবৃক্ষ ওখানে আছে, কিন্তু বাগান নামে স্বীকৃতি লাভ করে না। বুদ্ধিমান জ্ঞানী মানুষেরা ফলজ বনজ ওষুধি বৃক্ষ যদি চতুর্পাশে বপন করে দেয়, সযত্নে বাগানটাকে পরিচর্যা করে ফুটিয়ে তোলেন, গজিয়ে তোলেন, তখন আর বটবৃক্ষ থাকে নাকি বাগান হয়? তাহলে বাগান শোভনীয় নাকি শোভনীয় নয়? দৃশ্যমান নাকি দৃশ্যমান নয়? তো সবার মুখোমুখি কি বলে, বাহ, আমার বাড়ির একটু দূরে বিশাল একটা শোভনীয় বাগান আছে, নানা জাতের বৃক্ষ, নানা জাতের ফল, নানা জাতের ফুল প্রস্ফুটিত হয়ে জাতি ধর্ম নির্বিশেষের মন কেড়ে নিয়েছে। এই চলো না একদিন সেখানে বেড়াতে যাই। শুধু বেড়াতে যাব? চলো না একটু বনভোজন করি, পিকনিক করি। সদলে বলে নারী পুরুষ যখন গেলেন, শোভনীয় বাগান দেখে যখন মনোমুগ্ধ করা হলো, এই চলো না একটু ভেতরে যাই না। যে বিশাল বাগান তো ভয় লাগে, দূর আমরা সবাই সম্মিলিতভাবে যাব। মাঝখানে গিয়ে যখন দেখলেন বিশাল বটবৃক্ষ, ও বাবা, এখানে যে একটা বিশাল বটবৃক্ষ আছে কোনোদিন তো শুনিনি। তখন মনে মনে কি বলে, কে এই বটবৃক্ষটা সৃষ্টি করে গেল? নাম তো লেখা নাই। বৃক্ষ সৃষ্টি করার কারণে অজানা নামটা অন্তরের মধ্যে কি হলো, উদ্ভাসিত হলো। নাম না জানা মানুষের নাম যখন উদ্ভাসিত হলো, যে ব্যক্তি রোপণ করেছেন তার নাম স্মরণ করে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন কিনা বলেন? প্রশংসিত চেতনা এসে গেছে কিনা বলেন? সার্থক মানুষ, ধন্য মানুষ, গর্বিত মানুষ বলে রাখুন। চলো না একটু ওখানে একটু ফটো তুলি। চলো না চতুর্দিকে বসে, আমরা যে বনভোজনে এসেছি সেখানে চতুর্দিকে বসে তালায় তালায় খাবার নিয়ে খাই। আনন্দ আর আনন্দ। আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। বান শব্দের একত্র হচ্ছে বন্যা। এখানে কি বন্যা হয়েছে? এখানে একটা বন্যা আছে, তার নাম কি? হ্যাঁ, এখানে হচ্ছে সংসার বাগানের বন্যা। সংসার সমারাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ভীত হও না মানব। বলে এখন সংসার যখন করে ফেলেছি, ভীত হলে আর চলবে না। সাহসিকতার মাধ্যমে তাকে টিকিয়ে রাখতে হবে। যত বাধা আসুক, যত কষ্ট হোক, সেটাকে উতরিয়ে উঠে আমার অস্তিত্ব আমাকে টিকিয়ে রাখতে হবে। তাহলে ওইটা হচ্ছে বাইরের বাগান, আর এটা হচ্ছে সংসার বাগান। তো সংসার বাগানে বৃক্ষ কারা? মা বাবা, ছেলে মেয়ে, নাতি নাতনি, বেয়াই বিয়েন, মামার বাড়ি, শ্বশুর বাড়ি,
প্রত্যেকটা বৃক্ষ যখন এখানে এসে গেছে, ওইটা হচ্ছে বাইরের বাগানের বৃক্ষ, আর এটা হচ্ছে সংসার বাগানের বৃক্ষ। চাই সংসার বাগানটা সুন্দর কি করে করবেন বলেন তো দেখি কেউ? দেখছেন আমরা কত দুর্বল। কেন সংসার সুন্দর হচ্ছে না? কেন সংসার টিকে থাকছে না? বুকে হাত দিয়ে বলেন। প্রদীপ বাবু চলে গেছে, প্রদীপ বাবুর মা আছে। কেমন আন্তরিকতা দিয়ে খবরাখবর রাখবেন নাকি রাখবেন না? নাকি আজকে শেষ? আজকে শেষ যদি হয় কল্যাণ মিত্র হলেন না, আত্মীয় পরমাত্মীয় হলেন না। কেমন? আর যদি এখান থেকে যাওয়ার পর দিদি কেমন আছেন, বৌমারা কেমন আছে, ছেলে মেয়েরা কেমন আছে, আমি কি আসবো, কোনো অসুবিধা আছে? তখন আপনি তাদের দুঃসময়ে সহায়ক কল্যাণ মিত্র বন্ধু। শুধু বন্ধু নয়, বন্ধু মানে কি চুপপুট কথা বলা নয়, সহায়ক শক্তি দিয়ে তাদেরকে রক্ষা করা। সিরাজদৌল্লা নাটক দেখেছেন কিনা আমার জানা নেই, সেখানে দুটা শব্দ আছে, একটা আত্মীয় আর একটা হচ্ছে পরমাত্মীয়। সংসার বন্ধনে আবদ্ধ হলে আত্মীয়তা বন্ধন সুদৃঢ় হয়, কিন্তু পরমাত্মীয় কি করে হবেন বলেন? অপূর্ব ব্যাখ্যা। বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়ে সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে বিপর্যয়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে যিনি অনন্য সাধারণ ভূমিকা পালন করেন, তিনি শুধু আত্মীয় নয়, তাকে বলা হয় পরমাত্মীয়। তাহলে আজকে সমাজ ক্ষত বিক্ষত কেন বলেন? এখন পরমাত্মীয় হতে পারেনি, আত্মীয় হয়েছে। আগের দিনে বলতো যে সম্বন্ধ তো করছো, আত্মীয়তা করছো, মামার বাড়ি কেমন দেখে আসো। আর এখন ফুসার জনজনের কারণে কয়ে ফুয়াও কেন আছে সো, হ্যাঁ তো ফুয়াও কেন আছে চাই যাতে আত্মীয়তার বন্ধন গজিও। ফুয়া আত্মীয়তার বন্ধন আবদ্ধ হওয়ার পর ফুয়া নই নি লোয় গিয়ে তো লোনে জাঙ্গাত ধরি, জাঙ্গাত ধরি নে মরিছি কই তো টাইম তো যায়নি কেন লোয়াইবে ফাটে গিয়ে। তো যে হাতে টাইন এই হাতের ভিতরে মরিচিকাগ্রস্ত লোহা আপনাকে ক্ষত বিক্ষত করেছে। ঠিক মতো চিকিৎসা করি না পাইলে ধনুষ্টঙ্কার হই, তো ধনুষ্টঙ্কারে মজিয়ে নাকি বাচ্ছি না, তো পরিবার এখন মরদ দেয় নাকি বাঁচত দেয়, সমাজ এখন বাঁচত দেয় নাকি মরদ দেয় না। আর হতান একখানা আর গাছুয়ারি কেন? আমার কথা হচ্ছে আমি যদি আপনাদের বাঁচাতে না পারি, জিনুবুদির এখানে দরকার নেই। আর জিনুবুদির অস্তিত্ব থাকলে আপনি আমাকে স্বাগত জানাতে পারবেন। তার আগে কি সম্ভব? এখন আমি তো আপনাকে বাঁচাতে চাই না, তাই আপনার অস্তিত্ব শেষ, আমার অস্তিত্ব শেষ। তাহলে সংসার বাগান সুখের হলো? অবান্তে কি করলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাইলাম, ব্যবসায়ী বানাইলাম, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার পর খবর তো আর নাই। যেখানে খবর পাওয়া যাচ্ছে না সেখানে সেবা নৈতিক দায়িত্ব গৌণ হয়েছে কিনা বলেন? মনের ক্ষোভ মনের দুঃখে আপনি অঙ্গারের মতো জলে জলে পুড়ছেন কিনা বলেন? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইন না, ফোয়া তো নাও বানান, সুপুত্র তো না বানান না। এই যে আজিয়া গ্রামত যারা অভিভাবক আছেন, সুপুত্র তৈরি হওয়ার জন্য যে পরিবেশটা দেওয়া দরকার, তাই আপনার আমার কতটুকু স্যাক্রিফাইস আছে? আমরা যারা গুরু আছি সেই দায়িত্ব আমরা পালন করি না। হ্যাঁ, সঙ্গদান, কঠিন শিবদান, মরা, হ্যাঁ শোক সভায় গেলাম আইলাম, কি জানিলাম, কি বুঝিলাম, কি দেখাইলাম, ইয়া আর কোনো জিজ্ঞেস নাই। মন্দিরত আছে বুদ্ধ যে নামাতে রই, আমিও নামাতে রইলাম কন না, তো নামাতে দিই তো নাই কি ভাই কন
হ্যাঁ তোলে মাথা দিবে নলাইব মাথন মানে কি কথা হন নয় মাতন মানি এন ফর দেখাই দন যে ফতে আই গেলিও নিষ্কণ্ঠ করব অনে গেলিও নিষ্কণ্ঠ করব তাহলে মসৃণ নাকি মসৃণ নয় নির্মল নাকি নির্মল নয় তাই কবিগুরু কি বলেছেন অন্তর মম বিকশিত করো অন্তর তরহে নির্মল করো সুন্দর করো উজ্জ্বল করো হে সাই প্রত্যেকটা শব্দ হন্ত চাই এখন বুঝিতে পারিবেন না কাজল লাগাবেন না ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমষ্টিগত জীবনে আর ধর্ম দরকার আছে না এই লাইন দুইটা কেন অনারে ধর্মজ্ঞান দিয়ে নাকি ন দে মানব সেবার শিক্ষা দিয়ে নাকি ন দে পরিশীলিত মন তৈরি করিবার লাই অনারে কেঙ্গজি চেতনা জায়গায় দিয়ে নাকি ন দে ইয়ানে অনেক শ্রেষ্ঠ কিনা বলেন হ্যাঁ ইয়ানে জন্য কিনা হন ইয়ানে গর্বিত কিনা হন এখানে জনপ্রিয়তা কিনা হন তাহলে প্রদীপ বাবু যতদিন বেঁচে ছিলেন ততদিন দিয়ে গেছেন যতদিন বেঁচে ছিলেন ততদিন কিছু না কিছু উদাহরণ সৃষ্টি করেছেন যতদিন বেঁচে ছিলেন পরিবারকে পূর্বপুরুষের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য কিছু না কিছু ভূমিকা রাখার চেষ্টা করেছেন তাহলে তিনি কি এককভাবে পেরেছেন নাকি মা বাবাকে সামনে রেখে সহধর্মিণীকে সংযোগ করে উভয়ের বোঝাপড়ার মাধ্যমে অবস্থানটা ফুটিয়ে তুলেছেন নাকি তোলেননি তুলেছেন বিধায় আজকে তাকে স্মরণ করছেন তাকে মূল্যায়ন করছেন তার কর্মের একটু স্বীকৃতি দিচ্ছেন এটা তার মা শোকার্ত হলেও তার মা মাসি অন্যান্য আত্মীয় স্বজনের জন্য এটা একটা অনন্য প্রাপ্তি কিনা বলেন তখন তিনি যারা শোকার্ত তারা বলবে আমি যখন একা এসেছিলাম কাউকে বলে আসিনি আমার যেতে হলেও আমার সঙ্গে কেউ যাবে না এসেছি একা যেতে হবে একা যাওয়ার সাথী কেউ নাই রে এই তো জীবন দর্শন এই তো জীবন উপলব্ধি এটাই তো সম্যক জ্ঞান এটাই তো বিমুক্তি সুখ তা আমরা এই পথে আছি বুকে হাত দিয়ে বলেন তাহলে যেদিন থেকে থাকবেন আপনার আচার আচরণ শান্ত দান্ত অমায়িক ভদ্র শিষ্টাচার শোভনীয় বল রাখুন হ্যাঁ মহানবতার পরিচয় দিলেন তখন বলে ও মা বাবার আদর্শ নীতি নিয়ম ছেলের মধ্যে প্রবাহিত হয়েছিল বিদায় আজকে যোগ্য মাতা পিতার যোগ্য সন্তান তাহলে সংসার বাগান সুন্দর হয়েছে নাকি হয়নি আনন্দজনক হয়েছে নাকি হয়নি তাহলে প্রথম হচ্ছে বাইরের বাগান দ্বিতীয় হচ্ছে সংসার বাগান সংসার বাগানকে ফুটিয়ে তুলতে হলে কিসের বাগানের দরকার বলেন শিক্ষার বাগান নলেজ ইজ পাওয়ার জ্ঞানই শক্তি সব শক্তিকে পরাভূত করে কে জ্ঞান শক্তি বিদ্যা যদাদি বিনয়ং বিদ্যা মানুষকে কি করে বিনয়ী মানে কি নম্রতা শিষ্টাচার সৌজন্যবোধ ন্যায় নীতি সত্য বুকে হাত দিয়ে বলেন নারী পুরুষ বৃক্ষ সমান আমরা এর মধ্যে আছি একেবারে নাই বলবো না কিছু আছে কিছু নাই তো দোদল্যমান নাকি দোদল্যমান নয় তুই দুনুকাত খারাপ দিই নাকি নদী তুই দুনুকাত খারাপ তো মানে যায়নি আয় ওপরে বাড়িতে যেও না হ্যাঁ বরং আবার কি হবে দুনুকায় পাড়া দিয়ে পারতে গেলে কেমন মাঝপথে ডুবিও যেতে পারি তাহলে আমার উত্থানও হলো না রক্ষা পেলাম না তাই রক্ষা যদি না পাই অপরকে রক্ষা করব কি করে তো যেহেতু সময় নেই হ্যাঁ এসেছিলাম তাহলে কিসের বাগান বললাম শিক্ষার বাগান তো শিক্ষার বাগানে আপনাকে আরেকটা বাগান উপহার দিয়েছে সেটা কি কর্মজীবনের বাগান বাগান তো কর্মজীবনের বাগান হওয়ার কারণে কি হলো হ্যাঁ জাতি ধর্ম হিন্দু মুসলিমের কাছে তার একটা স্থান দখল করেছে
সেই স্থানটা যদি উন্নত হয়, সাফল্যমণ্ডিত হয়, তখন তার গ্রহণযোগ্যতা হয়, তখন ওই তার মেধার পরিচয় হয়, তখন তার সততার পরিচয় হয়, তখন তার কর্মদক্ষতার পরিচয় হয়। তখন দাদা প্রমোশন হয় নাকি নয়? বড়জন ভালোবাসে, ছোটজন সম্মান করে। তাহলে কর্মজীবনের বাগানটা কি হলো? সুজলা সুফলা হলো না? বলে রাখুন, ওটা প্রাকৃতিক সৌন্দর্য না হলেও কর্মজীবনের একটা সৌন্দর্য আছে, রুচি আছে, দূরদৃষ্টি আছে, একটা গ্রহণযোগ্যতা আছে। অনেকে হতো না বানতে ছোট হাঁটো চৌরি করলে কি আজ ছোট চৌরি লই নে সবার যে একটা গ্রহণযোগ্যতা অর্জন করি তার জি সম্মান মর্যাদা দিই নে সসম্মানে আমি অবসর গ্রহণ করি তার জি হয়তো আর দরকার নেই আর টিয়া বুঝে সার্থক হয়ে কিনা হল। তারপরে হচ্ছে কিসের বাগান? যেহেতু এই সমাজে জন্মগ্রহণ করেছি, সামাজিক বাগান। তো সামাজিক দায়ভার আছে আমার কাছে নাকি নাই? তাহলে আজ ওনারা দায়ভার গান যথাযথভাবে পালন করি ন পারেন। হ্যাঁ, ইয়ান গজন নিত্যান আমন্ত্রণ গিয়ে বিয়ে শাদী গিয়ে কীর্তন গাইন, কেন সাংস্কৃতিক অনুষ্ঠান গজন, বড় বড় জয়ন্তী গজন, হ্যাঁ কেন, এবং অন্ত্যেষ্টি ক্রিয়া গজন, ইয়ান দায়ভার পালন গজন, একে অপরকে সাধ্য মতো সহায়তা গজন। কিন্তু জিয়ান ওনারার আদি বিহার ইয়ান রক্ষার দায়ভার গান সাক্ষ্য বউ ধারণ নগরের ইঞ্জিনিয়ার বউ উদাসীন কনা হন দেখো না হন কত প্রিয়, কিন্তু ঘটনা সত্য কিনা আয় এদিনে দেখি নে চকুর পানি আসি। কারণ এই গ্রামের ইতিহাস ফইলে লিখি আই যে বই বাইরে প্রথম সাইন জিনাবংশ জিনাংশ জিন লিখে বা ইউন আয় বার মাত্র আনি এনে দিয়ে দিই সার্টিফিকেট সহ কনা হন। তৈলি জানলে বৈজ্ঞানিক বিয়ার বৈজ্ঞানিক ফই বৈজ্ঞানিক গাঠ হয় কিনা হন না? তৈলে আজিয়ে যদি অনারা সংকল্প করন আরা প্রত্যেকে সাধ্য মতো 10 মিলে করি কাজ আর যেতে নাইলে তার সামাজিক দায়িত্বান ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সহায়ক হই কিনা হন কন 5,000 10,000 20,000 এক বান 2 বান 3 দিন দেওয়ার দেন মানুষ আছে না? দরকার হলে অনারা ঐক্যবদ্ধ হন, ওমা ঐক্যবদ্ধ হন, আমিও আসো অথবা সহরবিতা আমি অলরেডি হই আর একবার বই কেন, কারণ ঐতিহ্যরে কেন ফিস দন্নান ভালো নাও হয় কিনা হন দান বহুত জায়গাত গরম কেন ইয়ে দেখান সুযোগ আইছি ইয়ান এদিকে আছে রে গরিব চারিবেন্দ্র সংস্কার আন্দোলনে গরিবের সুযোগ নাই কেন। তো সেই দিক থেকে তাহলে সামাজিক এবং ধর্মীয় দায়ভার ওই কিনা হন, হ্যাঁ তাহলে সামাজিক দায়ভার ধর্মীয় দায়ভার আর কান কি এতক্ষণ যে ওনারা নিষ্ঠার সাথে একাগ্র চিত্তে কি করলেন ধর্ম শ্রবণ করতে, হ্যাঁ মননশীলতা আসছে কিনা হন, একাগ্রতা আসছে কিনা হন, শ্রদ্ধা ভক্তি আসছে কিনা হন, তলিয়ানোর দ্বারায় দেয়ানো চিত্ত নাকি দেয়ানো চিত্ত নয়? দেয়ানো চিত্ত মানে কি স্থির চিত্ত, কেন বা সমাহিত চিত্ত, অন্তর্মুখী চিত্ত, বুঝতে চাচ্ছি না? তাহলে কি কি বাগান পাইলেন এখন? বাইরের বাগান, সংসার বাগান, শিক্ষার বাগান, সামাজিক বাগান, ধর্মের বাগান, আধ্যাত্মিক বাগান। কোয়ানই সোয়ান বাগান ন হন এখন আয় খন বাগানের বৃক্ষ হন কোন এখন আয় খন বাগানের বৃক্ষ কোয়ানো করতেছি এখন অনেক পরিষ্কার পাইবেন কিনা হন আয়নার সামনে দাঁড়াইলি আর অবয়ব দেখানো দেব তাহলে অন্তর্দৃষ্টি অনেক বইলে অনেক খন খন বাগানের বৃক্ষ খন খন বাগানের ফুল পরিষ্কার হইব কিনা হন হ্যাঁ তখন অনাল্লাই অনেক বাছাই লইবেন নাকি নলইবেন খন খন বাগানত গেলি আর জীবন নান সার্থক হইব পূর্ণত হইব করা হন হ্যাঁ তাহলে ইয়ান যদি বুঝতে পারি যথাপি পরা সিম্মা কাইরা মালগুণ বাহু এবং যাতে নামাচ্ছে না কর্তব্য কুশলম বাহু কর্তব্য কর্ম কুশল হইয়ে নাকি অকুশল হইয়ে কুশল হইলে পুণ্যবান নাকি অপুণ্যবান
পুণ্যবান স্মরণীয় নাকি স্মরণীয় নয়, জনপ্রিয় নাকি জনপ্রিয় নয়, ধার্মিক নাকি অধার্মিক? তো ধার্মিক সমাজের অলংকার নাকি অলংকার নয়, জাতির জন্য উজ্জ্বল নাকি উজ্জ্বল নয়? আমি আজকে ভিন্নভাবে কথাটা বললাম। এই গুণে গুণান্বিত বাগানের বৃক্ষ যদি হয়, ফল দেবে, ছায়া দেবে, আশ্রয় দেবে, দেবে না না দেবে? তখন আপনি বাগান নিয়ে গর্ব করবেন। তাই আজকে এই সংগদানষ্ঠ পরিষ্কার দান কি এত সুন্দর সংগদানষ্ঠ পরিষ্কার দান বুঝছি, এত ভিক্ষু সঙ্গ আসছি আর আর মন না প্রশান্তিতে ভরে গিয়ে বুঝছি। সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আজকে প্রদীপবাবু চলে গেলেও প্রদীপবাবুর অনেক সুহৃদ কল্যাণ মিত্র আছে, হ্যাঁ, তাদের সমন্বয়ে আগামী দিন যাতে সুন্দর হয়, উন্নত হয়, এই প্রত্যাশা রেখে এবং পরিবারের যারা আছে, মেয়েরা যারা জামাতারা হয়তো আসতে পেরেছে নাকি আসেনি, হ্যাঁ, তো এসে যেই কৃতজ্ঞতা, যেই প্রতিদান দিয়েছেন, আগামীতে চিন্তা ভাবনা করে দূরদৃষ্টির মাধ্যমে যেই কাজটা করলে সমাজ সদ্যমের জাগরণ হবে, সেটাকে ধরে রাখার ক্ষেত্রে আন্তরিক সহায়তা কামনার পাশাপাশি আপনারা যারা জ্ঞাতি স্বজন আছেন, এক একটা বাগানের এক একটা সুবৃক্ষ হিসাবে, হ্যাঁ, ছায়া সদৃশ্য হয়ে দেখাশোনা করবেন। আমি আছি, এখনো থাকবো, ভবিষ্যতেও আপনাদের সাথে একাত্ম হয়ে এই পবিত্র বিহারটা যদি আমরা একটা সুন্দর উদ্যান করতে পারি, বেশাবেশি না হলেও কেমন, তাহলে যে কোনো প্রতিবেশী গ্রামবাসী আসলে দেখলে কি হবে, অন্তত ঘরে ঢুকার আগে আগে মন্দিরে গিয়ে একটু অবস্থান করি। যে বুদ্ধমূর্তিটা আছে এটা মায়ানমার বুদ্ধমূর্তি, কিছু মনে করবেন না। আমি যে কোনো জায়গাতে ঢুকলে এগুলি কিন্তু আহরণ করার চেষ্টা করি। কেমন, এই মূর্তি অত্যন্ত দুর্লভ, কারণ এটা লক্ষ লক্ষ টাকা খরচ করলেও পাবেন না। কেমন, তাই এটাকে রক্ষা করার আহ্বান জানিয়ে এই পরিবারের প্রতি সমবেদনা এবং পুণ্যদান করে আমার আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।